মাত্র কয়েকদিন আগেই আমরা একটা কন্টেন্টে কথা বলছি যে ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুটা অবহেলাজনিত কারণে হচ্ছে, এরকম একটা অভিযোগে 7জন চিকিৎসক সহ অন্যান্য পেশাজীবীর বিপক্ষে আর্জেন্টিনায় একটা মামলা চলতেছে। এটা আর্জেন্টিনায় ব্যাপক কৌতূহল তৈরি করা একটা মামলা। কিন্তু যেটা নাটকীয় ঘটনা ঘটছে এটা মাত্র গতকালকের ঘটনা। গতকালকে এই মামলায় যিনি বিবাদী পক্ষের প্রধান উকিল উনি দাবি করতেছেন যে ম্যারাডোনার মৃত্যুটা আসলে চিকিৎসা অবহেলাজনিত কারণে হয় নাই। ওনার বিশ্বাস এবং ওনার হাতে যতদূর পর্যন্ত সাক্ষ্য প্রমাণ আছে তাতে উনি বিশ্বাস করেন যে ম্যারাডোনার মৃত্যুটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। এটা আসলে শিউরে ওঠার মতো একটা খবর, খুবই ভয়ানক একটা খবর যে ডিয়েগো ম্যারাডোনাকে কেন কেউ পরিকল্পিতভাবে হত্যা করবে। সেই পক্ষেও ওনার হাতে কিছু ডকুমেন্ট আছে। তো উনি যেটা বলছেন যে উনি একটা টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বলছেন যে বিচারাধীন বিষয় নিয়ে কারণ নাম উনি এখনই উচ্চারণ করবেন না। তবে এই মামলাটা ওই পর্যায়ে গেলে যখন কিনা প্রমাণ হবে যে আসলে তাকে হত্যা করা হয়েছে, ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে, তখন উনি সুনির্দিষ্ট করে অভিযুক্তদের নাম বলবেন যে কারা আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ইতিমধ্যে মিডিয়া কয়েকটা নামও বলতেছে, সেই নামগুলোও আমরা বলবো এবং বলবো যে ঠিক কী কারণে ম্যারাডোনার মতো মানুষকে খুন করা হতে পারে সেই ব্যাপারটা নিয়ে আজকে একটু আলোচনা করব। ম্যারাডোনার মৃত্যুটা কিভাবে হয়েছিল সেই পাশবিক বর্ণনা আর খুব বেশি দিতে চাই না, তবে এইটুকু বলে যে অনেকগুলো অঙ্গ ফেলিওর ছিল। ম্যারাডোনা এমন না যে আরো লম্বা সময় খুব সুস্থভাবে বাঁচার সম্ভাবনা ছিল, তবে বিছানায় থেকে বা বাড়ির ভিতরে থেকে আরো লম্বা একটা সময় বাঁচতে পারতেন। মানে আমি খুব ফুটবলীয় দৃষ্টিতে বলতে পারি যে আর্জেন্টিনার যে 4টা ট্রফি এই সময়ে অর্জন করছে, মেসি যে এতগুলো সাফল্য পাইছে এইটা অন্তত দেখে যেতে পারতেন। তার আইনজীবীরা সেই দাবি করতেছেন এবং ওই পক্ষের ডক্টররাও সেই একই দাবি করতেছেন। এখন কথা হচ্ছে তাহলে ম্যারাডোনার মৃত্যুটা হলো কিভাবে। ম্যারাডোনার যেটা হয়েছিল সর্বশেষ তার যে সার্জারিটা হয়েছিল এটা একটা নিউরো সার্জারি ছিল। এছাড়াও মারা যাওয়ার আগে কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটা অপারেশন করা হয়েছে। তার লিভার সিরোসিস ছিল, কিডনির প্রবলেম ছিল, ফুসফুসে প্রবলেম ছিল, হার্টে তো সে বহু আগে থেকে সমস্যা। এরপরে চিকিৎসকরা যেটা করলেন, যে হসপিটালে ট্রিটমেন্ট হয়েছে এবং নিউরো সার্জারিটা হয়েছে, তারা বললেন যে তাকে একটা রিহ্যাব সেন্টারে রাখা। রিহ্যাব সেন্টারটা এমন হতে হবে যেখানে সর্বোচ্চ মেডিকেল ফ্যাসিলিটিস আছে এবং সেখানে অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। সঙ্গে একটা মুশকিলটা কি ছিল, ম্যারাডোনা কিন্তু কখনোই আসক্তি থেকে বেরোয় আসতে পারেন নাই, যেটা ফান করতেও বলি আমরা, নানা রকমভাবে বলি। বিশেষত শেষ দিকে টিকে ছিল শুধু অ্যালকোহল আসক্তিটা, অন্যান্য ড্রাগ কোকাইন বা অন্যান্য এগুলো থেকে সরে আসছিলেন বলেই জানা যায়। কিন্তু শেষ দিকে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই অবস্থায় ম্যারাডোনাকে অ্যালকোহল থেকে দূরে রাখা, ফলে তাকে একটা রিহ্যাবে রাখার সিদ্ধান্ত দিছিলেন ডাক্তাররা। কিন্তু ম্যারাডোনার যে সাবেক উকিল তার পরামর্শেই মূলত ম্যারাডোনার বাড়িতে একটা হসপিটাল রুম করা হয়। ওই হসপিটাল রুমে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন নিউরোসার্জন, একজন স্কিন স্পেশালিস্ট এবং একজন সমন্বয়কারী চিকিৎসক, এছাড়া কয়েকজন সাপোর্ট স্টাফ যার মধ্যে নার্স আছেন, নার্স সমন্বয়কারী আছেন। এদেরকে নিয়ে একটা টিম করা হয় যারা বাই রোটেশন ডিউটিতে ম্যারাডোনার দেখভাল করবেন। এখন প্রথম কথা হচ্ছে এই ব্যাপারটা তখনই আপত্তি করছিলেন ওই চিকিৎসকরা যারা ওই অপারেশন করছিলেন। তারা বলছিলেন এই সেন্সিটিভ ম্যারাডোনাকে এইভাবে সামলানো ঠিক হবে না, তাতে তার আয়ুটা কমে যেতে পারে। ওনাদের ধারণা ছিল যে আরো 5-7 বছর ম্যারাডোনা ট্রিটমেন্টের মধ্যে বেঁচে থাকবেন। মজার ব্যাপার হচ্ছে নিউরোসার্জারির অপারেশনের পরেও কিন্তু ম্যারাডোনা হসপিটাল বেডে উঠে বসছিলেন, বসে সেখানে বসে কথাও বলছেন। কিন্তু ওই যে বাসার যে হসপিটাল, ওই হসপিটালে নেওয়ার কিছু কালের মধ্যে ম্যারাডোনা মারা যান এবং এই যে মারা যান এই ব্যাপারটা হঠাৎ করে জানানো হয় মিডিয়াকে। জানানোর পর ওই সময় তেমন কিছু বলা হয়নি এটা নিয়ে। টুকটাক একটা আপত্তি ওনার মেয়েদের পক্ষ থেকে করা হচ্ছে। ওনার 2 মেয়ে দালমা এবং জিয়ান্নিনা, তারা দুজন কিন্তু মিডিয়াতে আপত্তি করছে। তারা বলছে যে বাবার ট্রিটমেন্টটা ঠিক মতো হয় নাই, বাবার টেক কেয়ারটা বাড়ির ওই হসপিটালে ঠিক মতো হয় নাই। পরে তো ব্যাপারটা মামলায় গড়ালো। ওই সময় প্রথমে তাদের পক্ষের উকিল মামলার অনুমতি চাইলেন। আর্জেন্টিনায় যেটা হয়, আমাদের এখানকার মতো হুট করে একটা মামলা করা খুব কঠিন। তাদের পেশাজীবীদের নামে মামলা করতে গেলে আগেই বেশ কিছু এভিডেন্স জমা দিতে হয়। যে মামলা করবা কেন, চাইলেই একজন আরেকজনের নামে এত বড় মামলা করতে পারে না। শুরুতেই তারা বেশ কিছু এভিডেন্স সেই 2021 থেকে এই পর্যন্ত আজকে এই 4 বছর ধরে আদালতকে কনভিন্স করছেন যে হ্যাঁ এখানে চিকিৎসা অবহেলা ছিল। এবং প্রথম দিনই এখানে সাক্ষ্য দিচ্ছেন ফরেন্সিক বিশেষজ্ঞ যার অধীনে পোস্টমর্টম হয়েছিল। তিনি একটা নারকীয় বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন যে এটা একটা হরহর হাউস ছিল, হরহর থিয়েটার ছিল, মানে একটা পৈশাচিক সিনেমার মঞ্চ ছিল যেখানে ম্যারাডোনার মৃত্যুটা হয়েছে। উনি বলছেন কমপক্ষে 10 দিন ধরে ম্যারাডোনার হার্টের আয়তন দ্বিগুণ ছিল,
আগের কন্টেন্টে বলছি যে 1 মিলিমিটার হার্ট বড় হয়ে গেলে মানুষ অসহ্য যন্ত্রণায় ভোগে, সেখানে দ্বিগুণ আকৃতির হার্ট নিয়ে পাশবিক যন্ত্রণা ভোগ করছেন উনি। ওইখানে ফরেন্সিক বিশেষজ্ঞ আরো দাবি করছেন যে ম্যারাডোনার শরীরে 4 লিটার বা তারও বেশি পানি জমেছে, যার ভিতরে 3 লিটারই ছিল পেট এবং ফুসফুসে। মানে বোঝেন যে কি ভয়াবহ একটা পরিস্থিতি। এছাড়া তার ত্বকের নিচে টিস্যুর পচন ধরে গেছিল, 10 দিন ধরে কমপক্ষে এই পচনটা ধরছে। মানে উনি সোজাসুজি দাবি করছেন যে কমপক্ষে 10 থেকে 20 দিন ম্যারাডোনা কোনো রকম টেক কেয়ার পান নাই, কোনো রকম টেক কেয়ার পান নাই। এই লোকটা যে প্রচন্ড যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করছে, তার চিৎকার চেঁচামেচি করারও সামর্থ্য ছিল না, এই ব্যাপারটা কেউ খেয়াল করে নাই। এই ব্যাপারটা কেউ খেয়াল করা হয় না, তারা ভাগ্যের অপেক্ষায় ফেলে দেওয়া হয়েছিল, যখন মরে মরুক। এর সঙ্গে গতকালকে কিছু নাটকীয় তথ্য দিচ্ছেন ম্যারাডোনার 2 মেয়ের হয়ে যিনি প্রধান আইনজীবী হিসেবে কাজ করতেছেন সেই ভদ্রলোক ফের্নান্দো বার্লান্দো নামে এই ভদ্রলোক খুবই অভিজ্ঞ আইনজীবী এবং আর্জেন্টিনার খুব শ্রদ্ধেয় মানুষ। উনি গতকালকে একটা টিভিতে সাক্ষাৎকার দিচ্ছেন। উনি প্রথমেই যেটা বলছেন সেটা হচ্ছে যে ম্যারাডোনাকে পশুর মতো ব্যবহার করা হয়েছে ম্যারাডোনার সঙ্গে, এবং উনি সেখানে বলছেন যে আমরা আশা করি যে কোনো একটা পশুর সঙ্গেও কোনো মানুষ এই ব্যবহার করবে না, মানে মৃত্যুর অপেক্ষায় ফেলে রাখা। এবং উনি আগের দিন আমি যেটা বলতেছিলাম যে ম্যারাডোনা বাদ দেন, ম্যারাডোনা আর্জেন্টিনার ইতিহাসের সর্বকালের সবচেয়ে বড় আইকন। আজকে ম্যারাডোনার হত্যাকাণ্ডের বিচার হচ্ছে বা চিকিৎসা অবহেলার বিচার হচ্ছে, এই জন্য লাখ লাখ মানুষ কোর্টের বাইরে রাস্তায় অপেক্ষা করতেছে, মিছিল করতেছে, না খেয়ে বসে আছে। সেই ম্যারাডোনার কথা বাদ দেন। ওনার বক্তব্য যে যে কোনো মানুষকে বা যে কোনো পশুকেও এইভাবে মৃত্যুর জন্য ফেলে রাখা যায় না, এভাবে মৃত্যুর জন্য ফেলে রাখা যায় না, যে যখন মরে মরুক, যা ব্যথা পায় পাক। তো উনি বলছেন যে প্রথমত সিনারিওটা হচ্ছে যে তার সঙ্গে পশুর মতো ব্যবহার করা হয়েছে। এরপর উপস্থাপক তাকে জিজ্ঞেস করছেন যে আপনার কি কোনো সন্দেহ আছে যে এটা কি হত্যাকাণ্ড হলেও হতে পারে? তখন উনি খানিকক্ষণ চুপ করে থেকে বলছেন যে হতে পারে না, আমি কনভিন্সড যে এটা হত্যাকাণ্ড, এবং সুনির্দিষ্ট হত্যাকাণ্ড, সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং কোড ব্লাডেড মার্ডার। উনি এখানে বলছেন যে কোড ব্লাডেড মার্ডার। এখন কথা হচ্ছে যে এই কোড ব্লাডেড মার্ডারের কথাটা আসলো কি করে? এই প্রসঙ্গে ওই আইনজীবী আর আগ বাড়ান নাই। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কাদের সন্দেহ করতেছেন, কি করতেছেন, কেন মার্ডার করা হবে ম্যারাডোনার মতো মানুষকে। উনি শুধু এক বাক্যে জবাব দিচ্ছেন যে দেখেন, ম্যারাডোনা মারা গেলে কিছু মানুষ বিলিয়নার হয়ে যাবে, ম্যারাডোনা যদি বেঁচে থাকতেন, সজ্ঞানে আরো 2-3 বছর থাকতেন, তাহলে তারা হয়তো বিলিয়নারটা হতে পারতো না। ম্যারাডোনা মারা যাওয়ায় তার কন্যাদের বাইরে কিছু মানুষ বিলিয়নার হয়ে গেছে। এখন নিশ্চয়ই তাদের দিকেই আমি আঙ্গুল তুলবো। এখন কথা হচ্ছে যে উনি যেহেতু আর্জেন্টিনার বিচার ব্যবস্থার মধ্যে আছেন, ওনার পক্ষে বিচারাধীন একটা মামলা নিয়ে বেশি কথা বলা সম্ভব না, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো তার দায় নাই। ফলে তারা কিন্তু মোটামুটি অনুমান নির্ভর না হলেও মোটামুটি তথ্য নির্ভর নিউজ ছাপা শুরু করে দিচ্ছে যে কারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী হলেও হতে পারে। এই আইনজীবী কাদের দিকে ইঙ্গিত করছে? এখানে মিডিয়াগুলো সবচেয়ে বেশি সন্দেহের আঙ্গুল তুলতেছে মাতিয়াস মোরলা নামে একজন আইনজীবীর দিকে। এই ভদ্রলোক ম্যারাডোনার সাবেক আইনজীবী। শুধু তাই না, অত্যন্ত বিস্ময়কর, অত্যন্ত চমকে ওঠার মতো তথ্য হচ্ছে যে এর পেছনে ম্যারাডোনার 5 বোন আছেন বলে লোকজনের সন্দেহ, মিডিয়ার সন্দেহ। সেই ব্যাপারটা কিভাবে ঘটছে এটা বুঝতে হলে আপনাকে একটু ম্যারাডোনার যে সত্য, এই জিনিসটা কিভাবে হ্যান্ড ওভার হয়েছে সেই জিনিসটা বুঝতে হবে। ম্যারাডোনার নামের যত সত্য, ম্যারাডোনার এল দিয়েগো বলেন, অমুক বলেন, তমুক বলেন, অন্তত 8টা ভিন্ন ভিন্ন ব্র্যান্ড আছে যা ম্যারাডোনাকে অ্যাসোসিয়েট করে। মানে এরাই মূলত ম্যারাডোনার সব কিছুর মালিক। ম্যারাডোনার আত্মজীবনী বলেন, ম্যারাডোনার নামে একটা টি শার্ট ছাপা হওয়া বলেন, দিন দুনিয়া আপনি ম্যারাডোনার নামে বৈধভাবে যা কিছু করতে চান আপনাকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হবে। এই প্রতিষ্ঠানটার মালিক হচ্ছে এই মোরলা, মাতিয়াস মোরলা। সে হচ্ছে ম্যারাডোনার একসময় খুব ঘনিষ্ঠ মানুষ ছিল। ম্যারাডোনা যখন খুব অর্থাভাবে ভুগতেছেন সেই সময় মাতিয়াস মোরলা এবং তার শ্যালক, এরা দুজন একটা কোম্পানি ফর্ম করে তারা ম্যারাডোনাকে অফার করে যে তোমাকে নগদ এত টাকা দিচ্ছি, তুমি তোমার সব কিছু সত্য আমাদের দিয়ে দাও। যে তুমি বক্তৃতা দিলে সেটার টাকা আমরা পাবো, তুমি বই লিখলে সেটার টাকা আমরা পাবো, তুমি টিভিতে গেলে সেটার টাকা আমরা পাবো। ম্যারাডোনা কিন্তু শেষ দিকে যে বড় অর্থের মালিকটা হয়েছিলেন, যেটা দিয়ে বাড়ি টাড়ি করতে পারছেন, যেটা দিয়ে ভালোভাবে ছিলেন শেষ দিকটা, সেটা মূলত এই রয়্যালিটি বিক্রির টাকায়। সে সময় পর্যন্ত মোরলা তাকে রেগুলার পেমেন্ট করে গেছে। একটা সময় জানা গেল যে মাতিয়াস মোরলা এই কোম্পানিটার নামে মাত্র মালিক, সে হচ্ছে ফেস, অ্যাকচুয়ালি ছদ্মবেশী একজন মালিক। তাহলে এই কোম্পানির মূল মালিক কারা? এই কোম্পানির মূল মালিক খুঁজতে গিয়ে বেরোলো হচ্ছে ম্যারাডোনার 5 বোন।
যাদের সঙ্গে ম্যারাডোনার কোনো কালে সুসম্পর্ক ছিল না। চিরকালে বিভিন্ন ইস্যু নিয়ে ম্যারাডোনার সঙ্গে তার এই 5 বোনের ভেজাল ছিল, এবং সেটা আইনগত বিভিন্ন ইস্যু নিয়ে। বিভিন্ন সময় তারা 5 বোন বিভিন্ন সময় ম্যারাডোনার বিভিন্ন উত্তরাধিকার দাবি করছে। ম্যারাডোনার একটা অ্যাসেট আছে, সেইটার তারা দাবি করছে যে 2 মেয়ের মতো আমরাও এটার উত্তরাধিকারী হব। বারবার কোর্টে এসব মামলা উঠছে, তার সাবেক স্ত্রীরা সেখানে ডিফেন্স করছে। কোর্ট বারবার ওই 5 বোনের দাবিকে খারিজ করে দিছে যে না, আপনারা উত্তরাধিকারী না, আপনারা কোনোভাবেই ম্যারাডোনার কোনো কিছুর উত্তরাধিকারী না। কিন্তু একটা সময় 2016 সালের দিকে জানা গেল যে ম্যারাডোনার যত সত্ত্ব আসলে মাতিয়াস মোরলা কিনছে, এটা আসলে বিহাইন্ড দ্য সিন এটাতে ইনভেস্ট করছে ওই 5 বোন। তারা কিছু টাকা দিয়ে অ্যাকচুয়ালি ভাইয়ের সমস্ত কিছু কিনে নিছে। সমস্ত তার যে ক্রিয়েটিভ প্রপার্টি, এই সব কিছুর মালিক হয়ে গেছে ওই 5 বোন বেনামে। এই ঘটনা জানার পরে তার 2 মেয়ে তৎক্ষণাৎ এটা কোর্টে মামলা করছিল। ওই সময়ই এটা কোর্টে চ্যালেঞ্জ হয়। কোর্টে তাদের 2 বোনের বক্তব্য ছিল যে এটা একটা প্রতারণা করা হয়েছে বাবার সঙ্গে, এবং ম্যারাডোনারও নিশ্চয়ই সম্মতি ছিল, তা না হলে 2 বোন এটা মামলা করতে গেল কেন। ম্যারাডোনা ওই সময় সরাসরি কোর্টে এটা নিয়ে কথা বলেন নাই, কিন্তু 2 বোন গিয়ে বলছে এটা বাবার সঙ্গে একটা প্রতারণা হয়েছে, বাবার সত্যটা যেভাবে নেওয়া হয়েছে এবং যে সামান্য টাকা দিয়ে নেওয়া হয়েছে এটা অন্যায্য কাজ হয়েছে, তার সঙ্গে প্রতারণা হয়েছে। একই সঙ্গে এই মালিকানাটা যেহেতু ছদ্মবেশী মালিকানা, এই মালিকানা অবশ্যই মোল্লার হাতে থাকা উচিত না। কিন্তু যেটা হয় যে কোর্টে তো আসলে সলিড ডকুমেন্ট লাগে। কোর্টে আপনি আবেগের কথা বা বিহাইন্ড দ্য সিন ষড়যন্ত্র বুঝতেছেন, হয়তো জাস্টিসও বুঝতেছেন যে এখানে ষড়যন্ত্র আছে, কিছু করার নাই। পেপার পেপার হচ্ছে কথা বলবে, পেপার কথা বলে নাই, ফলে কোর্ট খারিজ করে দিচ্ছেন। কোর্ট আবার হচ্ছে ওই মোরলাকে সমস্ত উত্তরাধিকার ঘোষণা করে দিচ্ছেন। এখন যেটা ড্রামা সেটা হচ্ছে যে ম্যারাডোনা মৃত্যুর আগে আগে নিকটজনদের একাধিকবার বলছেন যে তিনি তার রয়্যালিটিকে চ্যালেঞ্জ করতে চান, তিনি কোর্টে নিজে চ্যালেঞ্জ করতে চান যে তিনি কিভাবে প্রতারণার শিকার হয়েছেন। এখন যদি সত্যি সত্যি ম্যারাডোনা কোর্টে চ্যালেঞ্জ করতেন, তাহলে কোর্ট কি রায় দিতেন, এটা কিন্তু আমরা এখন আর বলতে পারি না। এটা বলতে পারি না এই কারণে যে জীবিত ম্যারাডোনা কোর্টে দাঁড়ায় যদি বলতেন যে আমার সত্য নিয়ে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমাকে এই বলা হয়েছিল, এই করা হয়েছে, আমাকে এই দেওয়ার কথা ছিল, এই দেওয়া হয়েছে, তাহলে কিন্তু কোর্ট অন্যভাবে ভাবত। 2 মেয়ের মামলা আর ম্যারাডোনার মামলা এক কথা না। এরকম একটা সময় যখন ম্যারাডোনার এখন এই মামলা চলতেছে, যেটা আসলে চিকিৎসায় অবহেলার মামলা চলতেছে, যেটা আলটিমেটলি রূপান্তরিত হবে কিন্তু হত্যা মামলায়। যদি আসলে এটা হত্যা বলে প্রমাণ হয়, তখন মোটিভ হচ্ছে আজকে যে ম্যারাডোনার সমস্ত সত্য এই উকিলের হাতে এবং পরোক্ষভাবে 5 বোনের হাতে। এই উকিলের দাবি হবে যে আসলে এই 5 বোনের ষড়যন্ত্রে এই মাতিয়াস মোল্লার ইশারায় এই হত্যাকাণ্ডটা হয়েছে। আমি জানি না শেষ পর্যন্ত কি প্রমাণ হবে, কারণ কোর্ট তো এই আমার মতো আবেগের জায়গা থেকে দেখবেন না, কোর্ট তো নিশ্চয়ই ভক্তের জায়গা থেকে দেখবেন না। আমি নিশ্চিত যে পুরো আর্জেন্টিনার প্রতিটা মানুষের কাছেই ম্যারাডোনা ঈশ্বর তুল্য। আজও রাস্তায় মানুষ নেমে বসে আছে ম্যারাডোনার যাতে সুবিচার পায়, তার এই বিদেহী আত্মা যাতে সুবিচার পায় সেই জন্য। এবং প্রথম দিন যখন ফরেন্সিক বিশেষজ্ঞ আদালতে বর্ণনা দিচ্ছেন, তখন জাস্টিস পর্যন্ত ক্ষুব্ধ হয়ে গেছেন। তিনি পর্যন্ত বলছেন যে এটা খুবই বিরক্তিকর, খুবই অসহনীয় এই বর্ণনা সহ্য করা। এবং সেখানে কিছু ছবি দেখানো হয়েছে, যেটা জাস্টিস বলছেন যে এই ছবিগুলো ব্লার না করে কোর্টের কোনো দৃশ্যকে উপচার করবেন না, কারণ এই ছবিগুলো সাধারণের দেখার মতো না, এত নৃশংস। এবং এক পর্যায়ে উনি বলছেন যে আর দেখানোর দরকার নাই, আমি যাবো যা বুঝছি। মানে ব্যাপারটা এত নৃশংসতার পর্যায়ে গেছে। ফলে শেষ পর্যন্ত এটা হত্যা মামলা প্রমাণিত হবে কিনা, প্রকৃত অপরাধীরা ধরা পড়বে কিনা আমরা জানি না। আমরা খেলার মানুষ, আমরা শুধু এটুকু বুঝি যে আমাদের কাছে যিনি ঈশ্বর তুল্য ছিলেন, সেই ফুটবল সম্রাট, সর্বকালের সেরা ফুটবলার, তার আত্মাটা যেন শান্তি পায়। অন্তত ওপর থেকে দেখে যেন তিনি বোঝেন যে তার প্রতি যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা সুবিচার হয়েছে, আর অন্যায় না হলে তো না হয়েছে। আমরা জোর করে তার অন্যায় বানাবো না। সবাই ভালো থাকবেন, ম্যারাডোনার জন্য প্রার্থনা করবেন।